প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের এর আগে আমি হিসাব বিজ্ঞানের লেনদেন চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়েছিলাম, প্রথম পর্ব। আজকে আমি হিসাব বিজ্ঞান চ্যাপ্টারের লেনদেন সম্পর্কে আমার দ্বিতীয় পর্ব ক্লাস নিচ্ছি। আমার দ্বিতীয় পর্ব ক্লাসে আজকে এখানে লেনদেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে লেনদেনের উদ্ভব, লেনদেনের শুরুটা কোন জায়গা থেকে হয়? পণ্য ও সেবা বিনিময় থেকে। পণ্য ও সেবা বিনিময়, যখন আমরা কোনো কিছু কারো কাছে বিনিময় করে থাকি তখন আমাদের লেনদেনটা শুরু হয়। সেবা বা পণ্য যখন কোনো পক্ষ দেয় তখন হচ্ছে সে ক্রেডিট হয়, আর যখন যে পক্ষ সেবা বা পণ্যটি গ্রহণ করে তখন সেই পক্ষটা হচ্ছে ডেবিট হয়। লেনদেনের দ্বৈত সত্তা। লেনদেনের দ্বৈত সত্তা মানে লেনদেনের দুটি পক্ষ, একটি পক্ষ সেবা গ্রহণ করবে, একটি পক্ষ সেবা প্রদান করবে। দুটি পক্ষ হচ্ছে ডেবিট ও ক্রেডিট। লেনদেনের অবশ্যই পরিমাপযোগ্য। প্রতিটি লেনদেনকে অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে অর্থের অঙ্কে। উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হবে। ৫,০০০ টাকার পণ্যের ক্রয়, ৫,০০০ টাকার পণ্য ক্রয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে হচ্ছে যে অবশ্যই ৫,০০০ টাকাটা অর্থের অঙ্কে, তো এই কারণে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। লেনদেন করতে গেলে লেনদেনগুলো দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। অনাদায়ী পাওনার সঞ্চিতি। অনাদায়ী পাওনার সঞ্চিতিতে হচ্ছে একটি ঐতিহাসিক বা ভবিষ্যৎ ঘটনা। এটি আমাদের যে পাওনাগুলো আছে এটা ভবিষ্যতে আমরা পেতেও পারি, নাও পেতে পারি, তখন সেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়ে যায়। প্রতিটি লেনদেনে প্রভাব বিস্তার করে হিসাব সমীকরণ। আমাদের প্রতিটি লেনদেনে হিসাব সমীকরণটা প্রভাব বিস্তার করে, আর হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই। এতে হচ্ছে সম্পদ, সম্পত্তি বা অ্যাসেট। যখন মালিকের নিজস্ব যা সম্পদ থাকে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানের, তা হচ্ছে সম্পদ। আর এল হচ্ছে লায়াবিলিটি বা দায়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তৃতীয় পক্ষের যে দাবিটা থেকে থাকে তাই হচ্ছে লায়াবিলিটি। আর ই হচ্ছে ওনার ইকুইটি। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের যে সম্পত্তিটুকু থাকে মালিকানা সত্ত্ব, তাই হচ্ছে ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব। ব্যবসায়িক লেনদেনকে প্রভাবিত করে দুটি পক্ষ। প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে থাকে দুটি পক্ষ। দুটি পক্ষ লেনদেনে থাকে, একটি পক্ষ সুবিধা দিবে, অপর পক্ষ সুবিধা নিবে। লেনদেনের উৎস মাল ক্রয়। যখন কোনো প্রতিষ্ঠানে মাল ক্রয় করা হয় তখন সেখানে দুটি পক্ষ থাকে। একটি পক্ষ মাল ক্রয় করার জন্য ক্রয় করে এবং অন্য পক্ষ মাল দিয়ে থাকে। তো ক্রয় হিসাব ডেবিট, ৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো, তখন হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিটে ৫,০০০ টাকা, নগদান হিসেবে ক্রেডিটে ৫,০০০ টাকা। মাল বিক্রয়। যখন মাল বিক্রয় করা হবে তখন হচ্ছে যে দেখা যায় প্রতিষ্ঠানে টাকা আসে, এই কারণে হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বেতন প্রদান। কখনো কোনো কর্মচারীকে যদি বেতন প্রদান করা হয় তাহলে হচ্ছে যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ বেতন প্রদানের কারণে হচ্ছে কর্মচারীর বেতন দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেল। আর লেনদেন মানেই দুটি পক্ষ, তো এই কারণে আমরা এখানে প্রতিটি জিনিসেই দেখলাম যে লেনদেনে হওয়ার কারণে প্রত্যেকটা হিসেবে দুটি করে অংশ আছে, দুটি পক্ষ আছে। আজকে আমরা লেনদেন হতে গেলে কিছু হচ্ছে প্রমাণ্য দলিলের দরকার হয়। আমরা এখানে লেনদেনের দলিল সম্পর্কে হচ্ছে আলোচনা করব। লেনদেনের দলিলগুলোকে আমরা দলিল সমূহের মধ্যে প্রথমে দেখি হচ্ছে দলিল, প্রস্তুতকারক, প্রকারভেদ, ব্যবহার। চালান। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রমাণ্য দলিল, যার মধ্যে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের তথ্য এখানে লেখা হয়। বিক্রেতার চালান যথাযথভাবে প্রস্তুত করে এর এক কপি ক্রেতাকে সরবরাহ করে। বিক্রেতার নিকট এটি বহি চালান এবং ক্রেতা যখন এটি নেয় তখন এটি হয় আন্তঃচালান
হিসেবে গণ্য হয়। একটি চালানের ভিত্তিতে চালানকে প্রাধান্য ধরে হচ্ছে যে দুটি বই ভবিষ্যতে তৈরি করা হয়। একটি বই হচ্ছে ক্রয় জাবেদা, আরেকটি বই হচ্ছে বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদাটা তৈরি করে হচ্ছে ক্রেতা এবং বিক্রয় জাবেদাটা তৈরি করে হচ্ছে বিক্রেতা। এখানে ক্যাশ মেমো প্রস্তুতকারক হচ্ছে বিক্রেতা। যখন কোনো পণ্য ধারে না করে যখন কোনো পণ্য নগদে ক্রয় বিক্রয় করা হয়, তখন সেই পণ্যটাকে বলা হয় হচ্ছে যে নগদে ক্রয় বিক্রয়ের ফলে যে প্রামাণ্য দলিলটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো সাধারণত 3 কপি হয়ে থাকে। প্রথম কপি হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে ক্রেতাকে দিয়ে দিবে, দ্বিতীয় কপি বিক্রেতা নিজের কাছে ব্যবসা প্রতিষ্ঠানে রাখবে এবং তৃতীয় কপি বিক্রয় সংক্রান্ত যত তথ্যবলী আছে সেই বইতে একত্রিত করে রেখে দিবে। এবং এই ক্যাশ মেমো দিয়ে হচ্ছে যে ভবিষ্যতে নগদে ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যে বইগুলো নগদান হিসেবে থাকে তার সঙ্গে এগুলো যোগ হয়। ভাউচারটা তৈরি করে হচ্ছে গিয়ে ক্যাশিয়ার। তো ভাউচার আমরা জানি হচ্ছে যে পণ্য ক্রয় লেনদেনে যে লেনদেন সংঘটিত হয় তার প্রমাণ দলিল হিসেবে ব্যবহৃত হয় ভাউচার। তাহলে ভাউচারকে বলা হয় লেনদেনের প্রামাণ্য দলিল। আর ভাউচারটা হচ্ছে 2 ভাগে। প্রথম ভাগটা হচ্ছে ডেবিট ভাউচার, তারপরেরটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে পণ্য ক্রয় ও বিভিন্ন খরচের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ডেবিট ভাউচার বলা হয়। ডেবিট ভাউচারের সঙ্গে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ভাউচার নাম্বার দিয়ে নগদান বইয়ের ক্রেডিট দিকে খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। এই তো এখানে দেওয়া আছে নগদান বইয়ের ক্রেডিট দিকে হচ্ছে ডেবিট ভাউচারটি লেখা হয়, ডেবিট ভাউচারটি লেখা করে থাকে। আর হচ্ছে যে ক্রেডিট ভাউচার হচ্ছে কোনো প্রতিষ্ঠানের হচ্ছে পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের উপর যে ভাউচারটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারটির সঙ্গে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ভাউচার নাম্বার দিয়ে নগদান বইয়ের ডেবিট বা আয়ের দিকে দেখানো হয়। ডেবিট নোট তৈরি করে হচ্ছে ক্রয় ব্যবস্থাপক। যখন পণ্য ক্রয় সংক্রান্ত যখন ক্রেতা কোনো পণ্য ক্রয় করে এবং ক্রয় করে সেই পণ্যতে কোনো ভুল পায় বা পণ্যটি হচ্ছে গুণগত মান সম্পন্ন না হয়, তখন যখন ক্রেতা এই মাল ফেরত দিতে নেয় তখন এই মাল কি কারণে ফেরত দিচ্ছে তার জন্য একটি বই তৈরি করে বা একটি দেখা হয়। সেই খাতার মধ্যে খাতা বা বইয়ের মধ্যে লেখা হয় সেই বইটি হচ্ছে ডেবিট নোট। আর ডেবিট নোট দিয়ে হচ্ছে যে ভবিষ্যতে ক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ করা হয় বা ক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয়। তারপরে আমরা দেখছি ক্রেডিট নোট।